ডিফারেন্ট টাইপের ফাংশন থাকে? নো, অ্যাগেন ফাংশন এই কথাটা লেখার পিছনে রিজনটা হলো, আমরা মনে আছে কিনা আমি জানি না, প্রথম ক্লাসে ফাংশন নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করছিলাম একটু হালকা জানার জন্য। ফাংশন কি, ফাংশন কেন। জি। ফাংশন অ্যাকচুয়ালি, ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে কি, আমাদের ছোট কোডগুলোকে ব্লক আকারে ছোট ছোট ভাবে ভাগ করা। অর্থাৎ যেই কোডগুলোকে আমরা রিইউজেবল করতে পারবো, রিইউজ করতে পারবো এই কোডগুলো। তো এবং আমাদের ক্লিন কোড লেখার ক্ষেত্রে, রিইউজেবল কোড লেখার ক্ষেত্রে, কোড মেনটেনেবিলিটির ক্ষেত্রে ফাংশনের গুরুত্ব অপরিসীম। কারণ আপনি যখন একটা কাজকে গুছায়া যেটার, অর্থাৎ সাপোজ ধরেন আপনার ঘরের ভিতরে যখন যে জামা কাপড় গুলো আছে, এই জামা কাপড় গুলো আমরা কিন্তু কি সাধারণত আহ যদি যেভাবে সেভাবে মনে রাখি, এই একটা মনে করেন যে খাটের উপরে যেভাবে সেভাবে রেখে দেই, এদিক সেদিক আমাদের টেবিলের উপরে রাখি অগোছালো ভাবে যেটাকে বলে, তাহলে কিন্তু কি আমার এইখান থেকে আমি যেই শার্টটা পরে যেতে চাই, বা যেটা এখন আমার মনে আসছে যে আজকে আমি এই টি শার্টটা পরবো, সেটা খুঁজে পাওয়াটা একটু কষ্টকর হবে এবং দেখতে ভালো লাগবে না, গুছানো হবে না জিনিসপত্রগুলো। ঠিক তেমনি প্রোগ্রামিং এও আমাদের কোডগুলো কি গুছায় রাখার একটা ব্যাপার আছে। এটা আরো বেশি গুছানোর ব্যাপার আছে প্রোগ্রামিং এ, এই জন্য যে প্রোগ্রামিং এ যে কোনো সময় আমার প্রবলেম হইতে পারে, ইরর থ্রো করতে পারে। লাইভে যে কোনো ধরনের প্রবলেম হলে এখন সেই প্রবলেমটা কোন ফাংশনে হচ্ছে, কোডের কত নাম্বার লাইনে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, সেটা যদি গুছানো না থাকে, তাহলে এই জিনিসটা খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্টকর হবে। ঠিক আছে, দেখা যাবে যে আমার 10 মিনিটের একটা কোড, ওটা মানে প্রবলেমের সলিউশনটা হচ্ছে আমার 10 মিনিটের, কিন্তু প্রবলেমটা খুঁজে পেতে আমার 1.5 থেকে 2 ঘন্টা লাগতেছে। কেন? দ্য রিজন ইজ যে এটা গুছানো না। হ্যাঁ, লাস্ট আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম আমার জার্মানির ওখানে, যে ওরা কি করছে, ওরা নিজেদের একটা কাস্টম ফ্রেমওয়ার্কে প্রজেক্ট ডেভেলপ করছে। এখন এটা ডেভেলপ করার পরে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হলো যারা নতুন জয়েন করে তারা আসলে ওই প্রজেক্টের যে কাস্টম ফ্রেমওয়ার্ক দিয়ে বানানো কাস্টম ফ্রেমওয়ার্কটা কোনো ডকুমেন্টেশন ছিল না। আপনি যেরকম পিএইচপি ডকুমেন্টেশনে ঢুকে খুব সুন্দর করে আপনি পড়ে 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 বুঝতেছেন, এরকম কোনো ডকুমেন্টেশনে ছিল না। এখন একটা সিম্পল কাজ আমার মনে আছে, একটা 2 সেকেন্ডের একটা কাজ করার জন্য আমাকে লিটারেলি 6 ঘন্টা আমাকে খুঁজতে হয়েছে এই জিনিসটা কোথায় আছে। যদি প্রপার ডকুমেন্ট থাকতো, রিইউজেবল কোড লেখা থাকতো, ভালো কোড কোয়ালিটি মেনটেন করতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। সো এই জি। জায়গাটাতে মেনটেনেবল কোড বলতে আমরা কি বলতেছি? মেনটেনেবল কোড মানে হচ্ছে যে এটাকে মেনটেন করা সহজ। কোনো প্রবলেম হলে ঠিক আছে, কোন ফাংশনে প্রবলেম হইতেছে, এই ফাংশনে টুক করে গিয়ে আমি ধরে ফেললাম। তারপর রিইউজেবল কোড, আমি একই কোড কেন বারবার লিখবো, যেখানে ওই কোডের কাজই একই রকম, ওই কোড থেকে আমার একই জিনিস রিটার্ন আসবে। তো সেক্ষেত্রে আমি যদি একটু ফাংশনটাকে ডাইনামিক করি, ফাংশনের প্যারামিটার গুলোকে ডাইনামিক্যালি হ্যান্ডেল করি, তাইলে কিন্তু আমার এটা হয়ে যায়, সমস্যা হয় না। এই সব জিনিসপত্রের জি। ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো এই ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা আমরা জানি। বেসিক্যালি ফাংশন হচ্ছে দুই ধরনের, মূলত দুই ধরনের। একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। এখন ইউজার ডিফাইন ফাংশন গুলো কি হচ্ছে, ইউজার নিজে ডিফাইন করে দিচ্ছে, অর্থাৎ ওই ফাংশনের বডিটা ইউজার নিজে বলতেছে এটা কি কাজ করবে। বিল্ট ইন ফাংশন একটা নাম বলি, যেমন প্রিন্ট একটা ফাংশন আছে, রাইট? অ্যারে ফিল্টার জি। একটা ফাংশন আছে, তারপর হচ্ছে কাউন্ট একটা ফাংশন আছে। এখন কাউন্ট ফাংশন কিভাবে কাজ করবে এটা কি আমরা বলে দিছি? আমরা বলে দেই নাই। না। আমরা জাস্ট কাউন্টের ভিতরে ভ্যালু পাস করি, কাউন্ট আমাদেরকে কি করে, লেন্থ বের করে দেয় একটা অ্যারে। তাহলে আমরা জি। একটা অ্যারে পাস করলে সে কিভাবে এই লেন্থটা আমাদেরকে একটা নিউমেরিক্যাল ভ্যালু রিটার্ন করে, এরটা কিভাবে কাজ করবে, এই কাজটা পিএইচপি তাকে বলে দিছে, আমরা বলি নাই। সো আমরা যে ফাংশন গুলো বানাবো, আমরা কি কাজ করবে ফাংশন সেটা যখন আমরা বলে দিব, দ্যাট ইজ কল্ড ইউজার ডিফাইন ফাংশন। প্রত্যেকটা ফাংশনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, আর একটা হচ্ছে ফাংশন কলিং পার্ট। কলিং পার্ট, ডেফিনেশন পার্ট। কলিং পার্টে হচ্ছে আমরা জাস্ট কল করি, ডেফিনেশন পার্টে হচ্ছে ওই ফাংশন কি কাজ করবে সেটা বলে দেওয়া হয়। এখন বিল্ট ইন ফাংশন গুলোর ডেফিনেশনটা হচ্ছে পিএইচপি নিজে বলে দিচ্ছে, আর জি। ইউজার ডিফাইন ফাংশন গুলোর হচ্ছে ডেফিনেশন আমরা বলে দিই, আমাদের বিজনেস রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা ওটা ডেফিনেশনটা বানাই। এখন
এই ইউজার ডিফাইন ফাংশন গুলোর মধ্যে কিন্তু দুই ধরনের ফাংশন, একটা হচ্ছে জেনেরিক ফাংশন, যেটা আপনি আপনি নিজেও কাজ করছেন না প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে, জেনেরিক। আর আরেকটা ফাংশন হলো কিছু অ্যানোনিমাস ফাংশন, অ্যারো ফাংশন, এগুলো হলো আলাদা, জি কল ব্যাক ফাংশন, এগুলো হচ্ছে আলাদা, জি এগুলোর ইউজ কেস অ্যাবস্ট্রাক্ট আলাদা। ফাংশনস, সরি, অ্যাবস্ট্রাক্ট ফাংশনস। অ্যাবস্ট্রাক্ট ফাংশনস না, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি, যেখানে একটা ওকে, ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করা হয়। অর্থাৎ ফাংশন বুঝছি। জেনারেল, কিন্তু ওকে আমি বলতেছি এটা অ্যাবস্ট্রাক্ট। এটা জি রিজনটা একটু ভিন্ন, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এগুলো তখন বলবো। জি তো আমরা, আমার এটা কোথায়, ওকে, আমাদের আজকের এটা 6 নম্বর ক্লাস। ওই বানাইলাম ফাংশন, ফাংশন বানানোর পাশাপাশি আমি এখানে একটা রিড ফাইল বানাইতেছি। ওকে, তো বেসিক ফাংশনের যে সিনট্যাক্স সেটা তো আমরা জানি, তাই না? জি। সেটা কিভাবে করতে হয়? আহ শুধু আপনি ফাংশনের নেম লিখে না, রিটার্ন ভিতরে প্যারামিটার, যেমনি ওখানে করছিলাম সাম, ওর পরে ভেরিয়েবল এ ভেরিয়েবল বি পাস করছি। ওকে, তো প্রথমে ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে বেসিক ফাংশন সিনট্যাক্স, আমরা একটু ইন্ডেক্স ফাইলটাতে যাই। পিএইচপি শুরু এবং শেষ করতে হবে, শেষ করা লাগবে না কারণ আমরা এখানে ই করব না। বেসিক ফাংশন সিনট্যাক্স, একটু রিক্যাপ করতেছি। তো সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে লিখতে হবে ফাংশন, তারপর হচ্ছে নেম, কি ফাংশন নেম, জি ফাংশন, ফাংশন নেম, এরপর হচ্ছে প্যারেনথেসিস, প্যারামিটার। ওকে, প্যারামস, তারপর হচ্ছে কি কার্লি ব্রেসেস, এবং এটার ভিতরে হচ্ছে ফাংশন বডি। জি এইটাকে বলা হচ্ছে কি ফাংশন ডেফিনেশন পার্ট, রাইট? জি আর ফাংশন কলিং কিভাবে হয়? যদি ফাংশন নেমের ভিতরে আপনি প্যারামিটার দিয়ে দেন, জাস্ট ফাংশন নেম প্যারামিটার ভ্যালু, ভ্যালু। ওকে, এইভাবে করে আমরা করি। তো আমরা একটা ফাংশন যদি বানানোর চেষ্টা করি, লাইক ফাংশন, ফাংশনের নাম দিলাম সে হ্যালো, সে হাই দি, ওকে ফাইন, দেন আমরা এখানে দেই হাই জন। কলিং পার্টটা কি হবে? জাস্ট সে জাস্ট হাই, হাই জন, সে হাই। ওকে, সিডি লেকচার, সিডি ডব্লিউডি লেকচার 6 পিএইচপি index.php, ফাইন, সে হাই জন, সুন্দর। জি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাংশনের ভিতরেও ফাংশন থাকে। ওটা কল করা যায় ইয়া ডিফাইন করা যায়? ওটা ভিতরেই কল, ওটা এই স্কোপের মধ্যেই। যেমন জি আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সে ফর এক্সাম্পল var ইকুয়াল টু 1, এখন কি হবে? এই ভেরিয়েবলটা সবার জন্য এখানে উন্মুক্ত না, এই ফাইলের জি জন্য অ্যাভেলেবেল। সো ঠিক গ্লোবাল। তেমনি এইটা হচ্ছে জি গ্লোবাল স্কোপে আছে। এখন আমি যদি এর ভিতরে একটা ফাংশন বানাই, তখন সেটা কি ওর লোকাল স্কোপে। লোকাল স্কোপ জি মিনস এই ব্র্যাকেটের ভিতরে, এই ব্র্যাকেটের ভিতরে যে কোনো জায়গায় ইউ ক্যান কল ইট, জি ওকে। আর সো এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা যদি এটা দেই ফাংশন আউটার ফাংশন নামে আমরা একটা কি
আউটার ফাংশন নামে একটা ফাংশন বানাইলাম, আউটার দিই শুধু আউটার। এর ভিতরে আমি জাস্ট এখানে ইকো করব কি, এই জিনিসটা খুব কাজে দেয় না পিএইচপি ইওএল, দিস ইজ আউটার ফাংশন, রাইট? Akhilesh, can you hear me? Oh, sorry. জি 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 Okay. So, মিউটে ছিলাম। নো প্রবলেম, মিউট করিয়েন না আপনি। সো কি হচ্ছে, আমরা ফাংশনের ভিতরে ফাংশন বলতেছিলাম, আমরা নতুন একটা ফাংশন ডিফাইন করলাম, সেটা হচ্ছে আউটার নামে। সো জি আউটারের ভিতরে আমি ইকো করলাম, এখন আমি বলতেছি ফাংশনের ভিতরে ফাংশন ডিফাইন করা যায়। তো ফাংশনের ভিতরে জি ফাংশন কি হচ্ছে, যখন আমরা ডিফাইন করি তখন ওই ফাংশনটাকে আবার ওইখানে সেম সিনট্যাক্স। কল করতে হয়। এখানে জি একটা ফাংশন যদি দেই, আমি সাপোজ এটার নাম দিলাম ইনার। ইনার, দিস ইজ ইনার ফাংশন। আমরা দুই জায়গায় একটু পিএইচপি এন্ড অফ লাইন দিয়ে দিই, এটা খুব কাজে দেয় আমাদের, তাই না? জি বারবার লেখার প্যারা থেকে নিউ লাইনের ওই প্যারাটা থেকে কাজে দেয়। সো এখন এটাকে যদি আমি এখন রান করি, কিছু কিছু হবে না, কারণ আমি আউটারকে কল করি নাই। না, আপনি কল করতেছেন না। সো ফার্স্ট অফ অল আমাকে আউটারটা কল করতে হবে। দিস ইজ আউট অফ ফাংশন। জি ফাইন, কিন্তু এইটাকে তো আমি কোথাও কল করি নাই, তাই না? জি এখন লেটস ট্রাই টু কল ইট আউটসাইড দ্য আউটার ফাংশন, লাইক এরর ইনার। দিবে। কল করছে ইয়েস, এটা গ্লোবাল স্কোপে চলে গেছে। ওকে, নো কেমনে? প্রবলেম, নো প্রবলেম, সমস্যা নেই। এটা কি বলতেছে, ফাংশন ইন পেজ, দেখি এখানে আমরা একটু পিএইচপি ডকুমেন্টেশনে যাব। ইউজার জি ডিফাইন ফাংশনের ভিতরে কন্ডিশনাল ফাংশন তো আমরা বুঝি, এখানে জি কন্ডিশনালি ফাংশন করেছে, এটা আসতেছি এই যে এখানে। So all function and classes in PHP have the global scope. জি That means ওকে এটা কিন্তু global scope এ। So that means they can be called outside a function even if they were defined inside and vice versa. ওকে Right? এই জিনিসটা খুবই জি মজার ছিল, গুরুত্বপূর্ণ ছিল। সো কি আমরা জানলামটা কি, অর্থাৎ পিএইচপি তে সমস্ত ক্লাস এবং ফাংশন গ্লোবাল স্কোপে থাকে, ওদেরকে গ্লোবাল স্কোপে রাখা হয়। এটা জাভা স্ক্রিপ্টের মতো না। জাভা স্ক্রিপ্টে কিন্তু ওই একটা অল স্ট্যাটিক না কি জানি একটা ইয়ে আছে, আমি ভুলে গেলাম। ওই যে জায়গাটাতে জাভা স্ক্রিপ্টে কোড গুলো হচ্ছে এক্সিকিউট হয় লাইন বাই লাইন, ওই জায়গাটাতে জি ও হচ্ছে গ্লোবাল স্কোপ, লোকাল স্কোপ, ফাংশন স্কোপ এগুলো আলাদা আলাদা করে রেখে দেয়। কিন্তু পিএইচপি তে ফাংশন পাইছি, এটা গ্লোবাল স্কোপে, ক্লাস পাইছি, এটা গ্লোবাল স্কোপে, এটা সে চেক করে না এটা কোন জায়গায় আছে। জি ওকে, সো এটা ভালো জিনিস আমরা জানলাম। এবং পিএইচপি তে ফাংশন ওভারলোডিং সাপোর্ট করে না। ফাংশন ওভারলোডিং বা ওভাররাইডিং জিনিসটা কি, ওভারলোডিং বা ওভাররাইডিং, ওভারলোডিং জিনিসটা হচ্ছে একই নামে আলাদা ফাংশন, একই নামে মাল্টিপল ফাংশন। অর্থাৎ আউটার বা সে হাই এই নামে মাল্টিপল ফাংশন থাকবে, কিন্তু এরা অ্যাক্ট করবে আলাদা আলাদা। আমি মনে হয় বুঝতে জি পারিনি। একই নামে একাধিক জি আমি ফাংশন, বুঝলাম। একই নামে এটা একাধিক ফাংশন, তবে এদের মধ্যে প্যারামিটারের ভিন্নতার উপর ভিত্তি করে আলাদা আলাদা কাজ করবে। যেমন সে হাই, কোনো প্যারামিটার নাই, এটা একরকম কাজ করবে। সে হাই অন্য একটা আছে, ওর ভিতরে কি একটা প্যারামিটার আছে, এটা একভাবে কাজ করবে। তার মানে কি, ও প্যারামিটার দিয়ে ওকে ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে ওর প্যারামিটারের উপর বেস করে, ঠিক আছে? সো আমি যখন সে হাই 1 দিব, তখন সে খুঁজবে সে হাই 1 দিয়ে কোন ফাংশনটা আছে, অর্থাৎ সে হাই 1 মানে একটা প্যারামিটার দিয়ে কোন ফাংশনটা আছে যার নাম সে হাই, মাল্টিপল থাকলেও সেক্ষেত্রে যেটার একটা প্যারামিটার আছে ওইটাকে নিবে।
তবে এইটা সাপোর্টেড না পিএইচপি তে জেনেরিক্যালি। এটা সাপোর্টেড হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন পিএইচপি, অর্থাৎ পিএইচপি এর ওওপি তে, মানে ক্লাসের মধ্যে। তো জি ক্লাসের মধ্যে ওইটাকে বলে মেথড। ক্লাসের মধ্যে যখন ফাংশন ডিফাইন করা হয় দ্যাট ইজ কল্ড মেথড। তো সেই হিসেবে এটাকে আমরা বলতে পারি মেথড ওভারলোডিং, নট ফাংশন ওভারলোডিং। তো ফাংশন ওভারলোডিং ইজ নট সাপোর্টেড বাই দ্য পিএইচপি, বাট ইনস্টেড অফ ইটস পিএইচপি সাপোর্ট মেথড ওভারলোডিং। জি ওকে ফাইন। সো এই জিনিসটা আমরা কাজ করলো, আমরা যদি ইনারটাকে ভিতরেও দেই কাজ করা উচিত। কারণ ফাংশনের ভিতরে তো ফাংশন কল করা যায়, তাই না? ইয়েস, ইটস ওয়ার্কিং। এতটুকু বুঝছি ভাই। জি ওকে ফাইন। এবার আসি আমরা ফাংশন আর্গুমেন্ট, সবচেয়ে মজার জিনিস। আমি যেগুলো ক্লাস পড়াইতেছি এগুলো আমি এখানে লিখে দিচ্ছি, কেমন? তাহলে আপনি জি বুঝে নিতে সুবিধা হবে। আর্গুমেন্ট, আর্গুমেন্ট বা প্যারামিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর্গুমেন্ট বা প্যারামিটার কই থাকে? আর্গুমেন্ট বা প্যারামিটার থাকে হচ্ছে এই ভিতরে স্কোয়ার প্যারেনথেসিসের ভিতরে, জি প্যারেনথেসিসের ভিতরে। এবং এই আর্গুমেন্ট বা প্যারামিটার গুলো কি থাকে, প্রত্যেকটা কমা দিয়ে দিয়ে সেপারেটেড থাকে। সেপারেট করে দেয় জি এখন প্রশ্ন হলো যে আর্গুমেন্ট বা এই প্যারামিটারের প্রয়োজনটা কি? আর্গুমেন্ট বা প্যারামিটারের প্রয়োজনটা হলো, সাপোজ আমরা কি করি, আমরা ধরেন আমি দোকানে গেলাম, এখানে আচ্ছা আচ্ছা দোকানের এক্সাম্পলে পরে আসি। প্রোগ্রামিং লাইফে কি হয়, আমি যখন ওকে কল করব, ওকে পাশ আমি নিজে কিছু হেল্পিং হ্যান্ড হিসেবে ডেটা দিয়ে দিব, যেটা যেটা লাগবে ওর প্রসেস করতে, প্রসেস করে দেন সে আমাকে রেজাল্টটা দিবে। সাপোজ আপনি যখন অর্ডার করলেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন অর্ডার করবেন তখন কি হয়, আপনার কি কি লাগবে সেটা আপনি বলে দিবেন, রাইট? জি কি কি লাগবে সেটা বলে দিচ্ছি, বলে দেওয়ার পরে সে আপনাকে বলতেছে ভাই এই আপনার 500 টাকা, মানে হয়েছে, আপনার অর্ডারের অ্যামাউন্ট 500 টাকা। তখন আপনি 500 টাকা দিয়ে দেন। তার মানে কি হচ্ছে, আপনি যখন অর্ডারকে কল করতেছেন অর্ডারের জন্য, তখন আপনি বলতেছেন আপনার কি কি লাগবে, দেন সে আপনাকে রিটার্ন বলতেছে, রিটার্ন দিচ্ছে কি কত টাকা হয়েছে সেটা। আমরা কি করি, জি আমরা যখন কোন একটা ফাস্ট ফুডের দোকানে খেতে যাই, সে ফর এক্সাম্পল ফাস্ট ফুডের দোকানে যখন খেতে যাই তখন কি করি, একটা মেনু কার্ড আসে, মেনু কার্ড দেখে আমরা অর্ডার দেই কি কি আমার লাগবে। মেনু কার্ডের জি মতো ছোট্ট একটা বক্স আবার সবার শেষে দেয়, রিটার্ন দেয়। সেখানে কি থাকে, কত টাকা অ্যামাউন্ট হয়েছে। এখন কত টাকা অ্যামাউন্ট হয়েছে এটা কি করে, এই অ্যামাউন্টটা কিসের উপর ভিত্তি করে আসে, আমাদের অর্ডার করা আইটেমের উপর ভিত্তি করে। আমি যদি আইটেম গুলো না বলে দিই তাহলে কি সে কি ক্যালকুলেট করতে পারবে আমার কত টাকা না হয়েছে? তার মানে কি, না, আমি অর্ডার দিচ্ছি, তার ইনপুট, ওই অর্ডারের ইনপুট হিসেবে আমার কিছু ভ্যালু দিয়ে দিতে হচ্ছে, জি ইনপুট হিসেবে। তার মানে কি, ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার হচ্ছে ফাংশনের কি, ইনপুট, ফাংশনের ইনপুট। এই ইনপুট গুলো কি হচ্ছে, ওই ফাংশন কিভাবে কাজ করবে এটা, ওই ফাংশনের প্রসেসিং বা ডেফিনেশন লিখতে হেল্প করে, প্রসেসিং করতে হেল্প করে, ফাংশনটাকে ডায়নামিক করতে হেল্প করে। আমি কি বুঝাতে পারছি ভাই আর্গুমেন্ট বা প্যারামিটারটা কি? জি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই ওকে। এবার আসেন, আমি একটা কথা বলছি, ফাংশনের প্রসেসিং করতে সুবিধা করে ইনপুটটা, ফাংশনকে ডায়নামিক করতে সুবিধা করে। তে আমি যদি এখন এখানে আরেকটা এরকম লিখি, যে আমি হাই জন লিখবো না, হাই লিখবো সাপোজ, আরে ডো, হাই ডো, এটার জন্য কি আমি আরেকটা ফাংশন লিখতে পারি, সে হাই টু ডো ইকো হাই ডো। আচ্ছা, রান করি, সুন্দর। এখন দেখেন তো দুটো ফাংশনের কাজ কিন্তু এক,
মেন সবকিছু এক, হ্যাঁ, শুধু নামটা ভিন্ন। এই জন্য দুইটা ফাংশন করছি আমি। এখন এখন যদি আমার আরো 10টা পড়ে তাহলে কি আমি 10টা ফাংশন বানাবো? এটা তো সম্ভব না। তাহলে আমি যদি এই ফাংশনটাকে একটু ডাইনামিক করি তাহলে কিন্তু আমার কি এই কাজটা হয়ে যায়। যেমন বিকাশ অ্যাপ বলেন, ফেসবুক বলেন, আমার জন্য আপনার জন্য তো আলাদা আলাদা ফেসবুক বানায় নাই, বানাইছে? না। যেমন আখিলেশ যখন ঢুকবে তখন আখিলেশের অ্যাকাউন্টটা আখিলেশের ডোমেইনে চলে যাবে, আমি যখন ঢুকবো আমি আমার ডোমেইনে ঢুকে যাব। এরকম তো তো না। কিন্তু আমরা ঢুকলে কিন্তু কি ফেসবুকে কিন্তু সবাই এক জায়গায় ঢুকি, বাট ডেটাগুলো কিন্তু কি আমার ডেটা পাই আমি। আমি কিন্তু কি আমি ফেসবুকে ঢুকে আমি আখিলেশের প্রোফাইল আখিল হিসেবে ঢুকতে পারি না, আমি আমি হয়ে ঢুকি, ওখানে সব আমার ইনফরমেশন থাকে, আমার ওখানে কিন্তু আখিল হিসেবে ইনফরমেশন থাকবে না। ঠিক তেমনি তাহলে কি স্কেলেটনটা মেন স্কেলেটনটা কিন্তু কি সেম, শুধু কি ডাটার অংশটাকে ডাইনামিক রাখা হয়েছে। অর্থাৎ তোমার জি যখন যে ডাটা লাগবে তুমি যেটা হিসেবে লগ ইন করবো ওই ডাটা এনে এখানে বসাই দিবা যে লগ ইন করছে। জি ঠিক তেমনি যদি জি আমরা এটা চিন্তা করি এখানে আমাদের এই জায়গাটাতে আমাদের কি চেঞ্জ করা লাগতেছে, আমাদের নেমটা। ডিফারেন্স কি? ডিফারেন্স ইজ দি নেম। সো আমরা যদি নেমটাকে অ্যাজ এ প্যারামিটার হিসেবে নেই তাহলে আমরা জি 10টা কেন 100টা বানালেও আমাদের সমস্যা নাই। তো কিভাবে করতে পারি? জি এখানে যদি এটা প্যারামিটার নেই, নেম, নেম। জি প্যারামিটার গুলো কিন্তু এক একটা ভেরিয়েবল, আর্গুমেন্ট টাইপের ভেরিয়েবল বা প্যারামিটার টাইপের ভেরিয়েবল। হ্যাঁ, ওগুলো ব্র্যাক ফাংশনের প্যারেনথেসিসের মধ্যে থাকে বলে আমরা এটাকে বলতেছি আর্গুমেন্ট বা প্যারামিটার। এখন এই জি আর্গুমেন্ট বা প্যারামিটারের ক্ষমতা কতটুকু? ক্ষমতা হচ্ছে এই ব্র্যাকেট পর্যন্ত, এর ভিতরে, এর বাইরে এর কোনো ক্ষমতা নাই। নাই। আচ্ছা, এখন এই নামের মধ্যে এই নামটাকে কি হচ্ছে, নামটাকে আমি এখানে ইউজ করব, এটা যেহেতু একটা ভেরিয়েবল, প্যারামিটার টাইপের ভেরিয়েবল, তাহলে তো আমি এটা যে অন্যান্য ভেরিয়েবলের মতো ভিতরে ব্যবহার করতে পারি, পারি না? জি তা আমি যদি এটা এখানে ইকো করে দেই নেম, সিনট্যাক্স কি ভুল লিখলাম? না। কেন? কারণ এটা ডাবল কোটেশনের ভিতরে ডিরেক্টলি ভেরিয়েবল সাপোর্ট করে। ভেরিয়েবল কল করা যায়। জি ওকে, সো প্রথমে আমি এখানে দিলাম কি জন, পরের বার আমি জি দিয়ে দেবো কি ডো। এখন কাজ করতেছে কি, আমি যখন এখান থেকে জন দিয়ে কল করতেছি তখন এই যে প্রথম যে ভ্যালুটা আমি পাস করব এটা কার ভিতরে থাকবে? প্রথম প্যারামিটারে অ্যাসাইন হবে। অর্থাৎ আমরা যেরকম ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করি ঠিক তেমনি এখানেও ভ্যারিয়েবলের ভিতরে প্যারামিটারের ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। প্রথম প্যারামিটার কি জন, অটোমেটিক্যালি এই জন ভ্যালুটা নেমের ভিতরে অ্যাসাইন হয়ে যাবে। তার মানে আমি এখানে কি পাবো? এখানে আপনি জনই পাবেন, ওটা পরে জনই ডো পাবো, পাবেন। ইয়েস, পরবার আবার ডো পাবো, রাইট? আমার আউটপুটে জি কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমার ফাংশনে কিন্তু কোড কমে গেছে অনেক। একটা ফাংশন ডিফাইন করা থেকে আমি বেঁচে গেছি। জি বুঝতে পারছি ভাই? জি ওকে, এখন এইবার আসেন নেক্সটটা হলো কি পাস রেফারেন্স। এটা কি ছিল পাস রেফারেন্স? আচ্ছা, এটা পরে আসতেছে। কি পাস বাই ভ্যালু, পাস বাই রেফারেন্স? পাস রেফারেন্স নামে একটা অপশন ছিল। ওটা মনে হয় পয়েন্টার দিয়ে করা যায়। না না, এখানে ওটা পয়েন্টার না। পিএইচপি তে পয়েন্টার আছে ইয়া নাই? আস ওইভাবে নাই, সি প্রোগ্রামের মতো অত গ্রানুলারলি নাই। জি আচ্ছা, মনে পড়ছে। উফ, আচ্ছা, পাস এতটুকু বুঝছি। এবার আসি পাস বাই রেফারেন্স জিনিসটা কি। উফ, আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, সাপোজ ভেরিয়েবলের ভ্যালুটা এখানে দেই, একটা ভেরিয়েবল অ্যাসাইন ভেরিয়েবল বানাই, ভেরিয়েবলটার নাম দিই হচ্ছে ধরেন মেসেজ, এমএসজি, ইকুয়াল টু হ্যালো জন, হাউ আর ইউ।
এই ভ্যারিয়েবলটা যখন আমরা ডিফাইন করলাম, এটা কিন্তু কি, এটা মেমোরির কোনো না কোনো জায়গায় কি হয়, স্টোর হয়, রাইট? জি, এখন আমি যদি ইকো মেসেজ দেই তাহলে কি হবে, ওর মেসেজের ভিতরে উপরে যা আছে প্রিন্ট হবে। জি, প্রিন্ট হইলো, সুন্দর। আমি যদি এর আগে অ্যাড্রেস সাইন দেই তাহলে কি হবে? অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস সাইন, আহ যদি এটা ইকো হবে না সমস্যা নাই, এটার সামনে অ্যাড্রেস সাইন দিয়ে এটাকে আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখি, লাইক মেসেজ টু। জি, এটা ওটার মানে পাস বা এটা অ্যাড্রেস নেই। অ্যাড্রেসটা হচ্ছে মূলত অ্যাড্রেস ডিফাইন করে, মেমোরি অ্যাড্রেসটাকে সে কি ডিনোট করে। তার মানে জি, এই ওরা মেসেজে, মানে পয়েন্ট করে। জি, এক্স্যাক্টলি এই মেসেজ ভেরিয়েবলটার মেমোরি যে অ্যাড্রেসটা, সেটা কি মেসেজ টু দিয়ে পয়েন্ট আউট হয়েছে। জি, মেসেজ টু এর ভিতরেও মেসেজ টু 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 এর মেমোরি অ্যাড্রেস হিসেবে সেটা অ্যাসাইন হয়ে গেছে। এখন এটার একটা মজার বিষয় বলি, আমি লাস্ট দিন ইন্টারভিউতে একটা জিনিসটা খুব আগ্রহ করছি, কিন্তু আসলে আমি ভুলছিলাম এই জিনিস নিয়ে। মূলত ওরা ওই মেসেজ টুটাকে প্রিন্ট করছে, আমার কথা হলো মেসেজ টু তে ওই মেমোরি অ্যাড্রেস প্রিন্ট হবে, ভ্যালু প্রিন্ট হবে না। কিন্তু আসলে তো মেমোরি অ্যাড্রেসই পয়েন্ট করা হচ্ছে। এটা অনেকটা এরকম, আমি যদি একটা কিভাবে দেখাই, একটা নিউজ শেয়ার করি একটু, মাল্টিপল পার্টিসিপেন্ট, আমরা একটা হোয়াইট বোর্ডে শেয়ার করি। হোয়াইট বোর্ড দেখতেছি অখিলেশ? জি, দেখা যায়। ওকে, সাপোজ আমরা, ওকে, এগুলো হলো মেমোরির এক একটা সেল। এটা ধরলাম হচ্ছে আমরা 2x1, 2x2, 2x3, 2x4। ওকে, সাধারণত আমরা যখন একটা ভেরিয়েবল অ্যাসাইন করি, সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, মেসেজ ইকুয়ালস টু হ্যালো জন। ওকে, কি হলো, মেসেজের মধ্যে আমি এই জিনিসটা রাখলাম, এটা কি করলো, জি, এটা এই মেসেজ ভেরিয়েবলটা এই ভ্যালুটাকে এনে কি করবে, একটা মেমোরির শুরু একটা করবে। জায়গায় সে স্টোর করবে। সাপোজ আমি ধরে নিলাম সে এখানে স্টোর করলো। সো এটা কোথায়, এটা হচ্ছে মেমোরির 2x1 পজিশনে। তার মানে জি, কি, আমি যখন এখানে মেসেজ টু ইকুয়ালস টু অ্যাড্রেস অফ মেসেজ ওয়ান দিব, তখন অ্যাকচুয়ালি কি হইতেছে, এখানে মেসেজ ওয়ান এর অ্যাড্রেসটা মেসেজ টু কে পয়েন্ট করে দিছে। জি, অর্থাৎ মেমোরিতে যখন ভেরিয়েবলের সাথে মেমোরি অ্যাড্রেসের একটা সম্পর্ক থাকে, কিরকম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মেমোরি অ্যাড্রেস ছাড়া কিছু বোঝে না। এখন এখন আমরা যে আমরা মানুষটা যখন কোড করতে যাব, আমরা তো অত মেমোরি অ্যাড্রেস হিসাব নিকাশ করে কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। তো এই জন্য ভেরিয়েবল, ভেরিয়েবল হচ্ছে কি সামনের একটা নাম, কিন্তু ভেরিয়েবলের কোনো জি, কি নাই, আহামরি কোনো কিছু নাই, মূল কাজটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসের সাথে হয়। তো ওই যে ধরুন হচ্ছে আইপির মতো আর ডোমেনের মতো, আপনি দিলেন হচ্ছে facebook.com, facebook.com আসলে কিছুই না, মেন অ্যাপ্লিকেশন চলতেছে ফেসবুকের সার্ভারের আইপি, সার্ভারে। এখন ওই সার্ভারের আইপি কি সেটা তো আমি জানি না, আমার মুখস্থ রাখা সম্ভব না। তো facebook.com এখানে কি করে, এরকম আমরা একটা করি, কি ভ্যালু এর মতো করে সে রাখে, তার মধ্যে কিরকম এটা হইতেছে অর্থাৎ মেসেজ ইকুয়ালস টু কাকে পয়েন্ট করতেছি, 2x1 কে, জি, এরকম করে। তো আমি যখন মেসেজকে কল করি, এটা হচ্ছে ডোমেইনের মতো, মেসেজ প্রথমে কার কাছে যায়, মেসেজ প্রথমে খুঁজে এর অ্যাড্রেস কত, 2x1, তারপর ওই অ্যাড্রেসে কি আছে
ওই অ্যাড্রেসে আছে হ্যালো জন, তারপর মেমোরি থেকে ওই অ্যাড্রেসের ভ্যালু নিয়ে আসে। বুঝতে পারছি? জি জি এটা আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এরকম বিহাইন্ড দ্য সিনের সিনারিওটা বললাম আর কি। জি তো এখন আমি যখন মেসেজ টু ইকুয়াল টু অ্যাড্রেস অফ মেসেজ ওয়ান লিখতেছি, তখন সে কি করে? তখন সে মেসেজ টু ইকুয়ালস টু মেসেজ ওয়ানের অ্যাড্রেস হচ্ছে 2x1। 1 জি তার মানে আলটিমেটলি মেসেজ ওয়ান কে কল করলে যা আসবে, মেসেজ টু কে কল করলো কি সেটাই আসবে। বুঝতে জি পারছি? মেসেজ 2 দিয়ে কি মেসেজ 1 এর ভ্যালু অ্যাক্সেস করা যায় কোনো হ্যাঁ, কেন না? কারণ স্টার দিয়ে অ্যাড্রেস করে? তো এক। এখন আমার এই আপনি দেখেন, সাপোজ আমরা এইভাবে চিন্তা করি, যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে কল করি তখন সে এখানে জি আসে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টেবিল, ঠিক আছে? জি আমরা এইভাবে চিন্তা করি, আমরা কমপ্লেক্সটা চিন্তা করি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টেবিল। আমরা যখন কোনো একটা ভেরিয়েবলকে কল করি তখন সে কি এই ইন্টারমিডিয়েট টেবিলে আসে। আসার পরে সে খুঁজে ওই ভেরিয়েবলের অ্যাড্রেস কোনটা, জি ওই অ্যাড্রেস ধরে এবার মেমোরিতে যায়, মেমোরি থেকে ভ্যালু নেয়, ভ্যালু নিয়ে তারপরে প্রিন্ট করে। ওকে? এখন জি আমি যদি এগুলা নতুন কি এখানে একটা অ্যাড করা যাবে, আর আর একটা হোয়াইট বোর্ডের ইনস্ট্যান্স ডক টুলবার ওকে, ক্লিয়ার অল ড্রয়িং। আমি এটা আবার ক্লিয়ার করে ফেললাম। এখন আমি এটাকে আবার রাখতেছি বোঝার জন্য। 1 2 3, এটা হইতেছে 2x, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 4x। এখন আমরা যখন এখানে একটা ভেরিয়েবল নিব, জি সাপোজ মেসেজ ইকুয়াল টু আমরা সামথিং লিখলাম, হ্যালো। এটা কি করবে? একটা ইন্টারমিডিয়েট, আমরা এভাবে চিন্তা করি, একটা ইন্টারমিডিয়েট টেবিল থাকে। সে ওই ইন্টারমিডিয়েট টেবিলে কি থাকে, কোন ভেরিয়েবলের কোন মেমোরি অ্যাড্রেস পাইছে সেটা থাকে। তো আমরা ধরি আমরা যখন এই ভেরিয়েবলটা অ্যাসাইন করছি, ক্রিয়েট করছি বা ইনিশিয়ালাইজ করছি, তখনই কি হয়েছে, এখানে একটা রো ক্রিয়েট হয়েছে। কি রো? অর্থাৎ মেসেজ এ কি করছে, ডাইনামিক্যালি একটা ভ্যালু পাইছে মেমোরির। কি কোন ভ্যালু? ধরো 2x পাইতে পারে, 3x, ধরে নিলাম 2x, এবং ওর ভিতরে সে হ্যালো রাখছে। জি তাহলে কি হলো, আমরা যখন এক মেসেজ ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করলাম, তখন সে ইন্টারমিডিয়েট যে টেবিলটা আছে, সে প্রথমে একটা মেমোরি নিল, একটা মেমোরি অ্যালোকেট করলো। সরি, জি কি হলো, এটা হলো না কেন? ওকে, এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট। আমি যখন এই মেসেজটাকে লিখলাম, এই লাইনটা, এবং এটা যখন এক্সিকিউট হবে, তখন সে কি করবে, প্রথমে একটা র্যান্ডম অ্যাড্রেস নিবে। র্যান্ডম অ্যাড্রেসটা কি? 2x। নেওয়ার পরে সে কি করবে, ইন্টারমিডিয়েট যে টেবিলটা থাকবে সেই তোমার টেবিলটাতে ভেরিয়েবল এবং হচ্ছে মেমোরি অ্যাড্রেসের ম্যাপিং করে দিবে, অর্থাৎ এই ভেরিয়েবলের এই মেমোরি অ্যাড্রেস। এরপরে তুমি যখনই কল করবা, সাপোজ আমি এখানে কল করলাম ইকো মেসেজ, আমি যখন এটা কল করব তখন সে এই মেসেজ কি করবে, তখন সে এইখানে আসবে, খুঁজবে এইখানে মেসেজ নামে কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তখন সে বলে না আনডিফাইন্ড ভেরিয়েবল। জি তো যদি থাকে তখন সে অ্যাড্রেসটা নিবে, অ্যাড্রেসটা কি 2x, তারপর 2x ধরে এবার কল করবে কারে, মেমোরি অ্যাড্রেসে। যে মেমোরি 2x এ কে আছে, কি আছে, হ্যালো, হ্যালো এনে এবার এখানে প্রিন্ট করবে। বুঝতে পারছি? জি এখন ধরো, এখন ধরো আমাদের যেটা আমরা একটু আগে বলতেছিলাম, যে মেসেজ
টু ইকুয়ালস টু অ্যাড্রেস অফ, এটাকে ধরো অ্যাড্রেস করে নাও, ঠিক আছে, অ্যাড্রেস অফ মেসেজ ওয়ান। এটা মানে কি? এটা মানে প্রথমে চিন্তা করো, এটা কি একটা নতুন ভেরিয়েবল না? জি এটা হচ্ছে একটা নতুন ভেরিয়েবল। প্রথমে এখানে আসলো, সে নতুন ভেরিয়েবলটা আনলো। আচ্ছা, এটা না, নতুন ভেরিয়েবল এক, এটার ভ্যালু কি? এটার ভ্যালু হচ্ছে এটার অ্যাড্রেস। তখন সে আর কি করবে? যখন সে অ্যাড্রেস পায়, অ্যাড্রেস সাইনটা পায়, তখন সে আর মেমোরিতে যায় না। আমরা একটু আগে বলছিলাম, নতুন ভেরিয়েবল পাইলে আগে মেমোরিতে জায়গা অ্যালোকেট করে, তারপর সেই জায়গা নিয়ে ওই ইন্টারমিডিয়েট যে টেবিলটা থাকে সেখানে ভ্যারিয়েবল এবং মেমোরি অ্যাড্রেস ম্যাপিং করে দেয়। কিন্তু এখানে কি পাওয়া গেছে? এখানে অ্যাড্রেস পাওয়া গেছে, এখানে কোনো ভ্যালু না, অ্যাড্রেস। তখন সে কি করবে? তখন সে ডিরেক্ট আর মেমোরিতে যাবে না, কোনো জায়গাও অ্যালোকেট করবে না, তখন সে জাস্ট এইখানে একটা এন্ট্রি ফেলবে, মেসেজ বুঝছি। টু জি ইকুয়াল টু কে? মেসেজ ওয়ানের অ্যাড্রেস টু এক্স। তখন তারপর তুমি যখন এই লাইনটাকে আবার নিচে লিখবা, ইকো মেসেজ টু, তখন কি হইতেছে? তখন আলটিমেটলি প্রথমে সে এখানে আসতেছে, দেখতেছে 2x অ্যাড্রেসে, তারপর সে 2x ধরে কি আছে ভ্যালু, হ্যালো নিয়ে আসতেছে। এইভাবে মূলত হচ্ছে এখানে ডাটাটা আছে। বুঝতে পারছো বিষয়টা? জি, কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এখানে আসি এবার। এখন জি পাস বাই রেফারেন্সে কি হচ্ছে? আমি একটা এখন আমি এখানে একটা জিনিস চাইবো, মেসেজ এখানে আমি ডিফাইন করলাম, এখানে একটা আরেকটা ফাংশন বানাই। ফাংশনের নাম দিলাম হইতেছে টেস্ট, কি দেওয়া যায়, আপডেট গ্লোবাল স্কোপ ভার। ওকে, অর্থাৎ গ্লোবাল স্কোপে কোন একটা ভেরিয়েবলের ভ্যালু আমি আপডেট করতে চাই। এখন জি এই মেসেজের ভ্যালুটা আমি এখানে আপডেট করব। জি মেসেজ ইকুয়াল টু কি দিছিলাম আমরা, হ্যালো, এইটা আমি এখানে দিব হ্যালো ডো, জাস্ট এতটুকু। জি এখানে কি ছিল? এটা। এখন আমি যদি নিচে ইকো করি, প্রথমে কল করব আপডেটটাকে, আপডেট করে দিলাম। এটা আপডেট করলে কি হবে? মেসেজ ভেরিয়েবলের ভ্যালুটা আপডেট হওয়ার কথা না? জি আচ্ছা, তাহলে আমি এখানে মেসেজটাকে প্রিন্ট করে দেখি আপডেট হলো কিনা। না, হ্যালো জন হাউ আর ইউ আছে, হ্যালো জন জি হাউ আর ইউ, তার মানে কি সে আপডেট, এটা আপডেট করে নাই। এখন কেন করে নাই? এইটা যে সে এখানে বানাইছে না মেসেজ, এইটাকে সে নতুন একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতেছে। অর্থাৎ এইটাকে সে গেট করতেছে গ্লোবাল স্কোপ থেকে, করে সেটাকে রিপ্লেস করে এর মধ্যেই রাখতেছে। অর্থাৎ তুমি যদি এখানে কল করো মেসেজটাকে, আমি এখান এই যে দুই জায়গায় কল করি, এই ভিতরে কল করলে ডো আসতেছে, কিন্তু বাইরে কল করলে কি ডো আসতেছে না। তার মানে কি, এটা যে মেসেজের ভেরিয়েবলের ভ্যালুটা টেম্পোরারিলি এই স্কোপের জন্য আপডেট হয়ে এই স্কোপেই থাকতেছে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? জি এটাকে আমি বলতে পারি না এই অ্যাকচুয়ালি আমাদের মেশিন এটাকে নতুন একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতেছে। কারণ এই নতুন ভেরিয়েবলটা তো আমি এইখানে পাচ্ছি না, পাচ্ছি এই আপডেটেড ভ্যালুটা, আপডেটেড ভ্যালু জি কি আমি এখানে পাইতেছি নিচে এই ফাংশনের বাইরে? জি। না, কিভাবে? আমি তো এখানে দেখালাম না তোমাকে, তুমি তো দেখলা অডিওটার না। ভিতরে, লোকালের ভিতরে। হ্যাঁ, কিন্তু আমি তো বাইরে পাচ্ছি না, ভিতরে জি পাইতেছি। তার মানে কি এটা জি এইখানে মেসেজ দেয়া আর অন্য একটা ভেরিয়েবল দেওয়া কি
একই কথা না? জি আচ্ছা, তার মানে কি বুঝলাম, যে গ্লোবাল স্কোপের ভেরিয়েবলের ভ্যালু লোকাল স্কোপ থেকে আপডেট করা যায় না। তো যেহেতু যায় না, ওই নামে ডিফাইন করা যে কথা, না করাও একই কথা। ওকে, এতটুকু ক্লিয়ার? জি সব ক্লিয়ার। বোর ফিল করতেছেন? বোর্ড ফিল করতেছেন? না না না। আপনি বলবেন আমাকে, সমস্যা নাই। জি জি আচ্ছা, এখন আমি চাইতেছি যে আমি গ্লোবাল স্কোপের ভ্যালু আপডেট করব, জি আমি চাই এনি হাউ। তাইলে আমারে কি করতে জি হবে? তাহলে প্যারামিটার দিতে হবে। প্যারামিটার আকারে তো আসলে ভেরিয়েবল পাস করা যাবে না। ওকে। আমরা ও তো যেমনি প্যারামিটার সিএ ও সিএ চেঞ্জ করতে পারি, এখানে করতে পারি না? না, প্যারামিটার আকারে তো আমি মানে ভেরিয়েবল পাঠাইতে পারবো না, প্যারামিটার আকারে ভ্যালু পাঠাইতে পারবো। এখন তাহলে এবার আপনি আসে, এটার ভিতরে আপনি ওটা পাস করেন, ওটা পরে চেঞ্জ করে দেন। না, আমরা এখানে একটা কাজ করতে পারি, না। সেটা হচ্ছে যে ওর পাস বাই রেফারেন্স, যেটা একটু আগে বললাম এখানে, এই যে জি পাস বাই রেফারেন্স। জি হ্যাঁ, সাপোজ এখানে অ্যাড্রেস দিয়ে আমরা মেসেজটা দিব, তারপর মেসেজের ভ্যালুটা এখানে চেঞ্জ করব, আর কিছু করব না, এটা বাদ দিয়ে দিলাম। এখানে কি করছে, এই যে এই 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 প্রবলেমটাও যদি আমরা এখানে ই করি, পাঠাই আর কি। ও, এখানে যে কোনো একটা নেম পাঠাইতে হবে, সো নেম যদি দিই তাহলে যে ভ্যালু আমরা এখানে দিলাম হচ্ছে সাপোজ ভ্যালু, এখানে ভ্যালু দিলাম, এখানে সামনে অ্যাড্রেস দিছি, কিন্তু এটা খেয়াল করবেন। এখন যেহেতু মনে করেন অ্যাড্রেসটা নাই, এখন এখানে এটা একটা কি প্যারামিটার, তাহলে প্যারামিটার এইটাকে যখন আমি কল করব, এখানে একটা ভ্যালু পাস করতে হবে না আমাকে? একটু খেয়াল করেন তো। আমরা কি আহ, এখানে কি করছি, এই এই আপনি এইটা দেখেন, এইটা বাদ দেন, জি এতটুকু দেখেন, আমি এতটুকু দিলাম, জি এতটুকু দেখেন। এখন এইটাকে যদি আমি পাঠাইতে চাই, তাহলে মেসেজ ইকুয়াল টু ভ্যালু যদি দেই, তাহলে কি এটাকে জি যখন কল করব তখন আমার এখানে কি একটা ভ্যালু পাস করতে হবে না? জি যেহেতু এখানে একটা প্যারামিটার আছে। আচ্ছা, না পাস জি করে দেখি তো কি হয়। ইরর, যে আনকট আর্গুমেন্ট কাউন্ট ইরর, জি টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন আপডেট গ্লোবাল স্কোপ var, জিরো পাস্ট অনলাইন এত এক্স্যাক্টলি ওয়ান এক্সপেক্টেড। তার মানে কি এর ভিতরে একটা প্যারামিটার বা আর্গুমেন্ট দেওয়া আছে, যেখানে একটা ভ্যালু সে এক্সপেক্ট করে, কিন্তু আমরা একটাও পাঠাইনি। তো আমরা মেসেজটাকে পাঠাই দিই, ওই জি যে মেসেজের যে ভ্যালু আছে এটা যেখানে পাঠাই দিলে হচ্ছে না, জি হচ্ছে। হয়ে গেল। ওকে, ফাইন, এতটুকু তো বুঝছি। জি এখন আমি যখন এখানে অ্যাড্রেস দিয়ে দিব, তখন অ্যাকচুয়ালি কি হবে, আমি পাস করতেছি কি মেসেজ না? জি এই মেসেজের অ্যাড্রেসটা এখানে আসবে, আর কিছু হবে না। তার মানে বুঝছি। এটার ভিতরে যেহেতু অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে যদি আমি কিছু স্টোর করি, তাহলে সেটা কি স্টোর হওয়ার কথা না? জি ধরেন বাংলাদেশ, ধরেন আপনার কাছে অ্যাড্রেস আছে। আগে কি হতো, প্রোগ্রাম কি করতো, আগে ইন্টারমিডিয়েট টেবিলে যাবে, সেখান থেকে তারপর মেমোরি অ্যাড্রেসে যাবে। এখন সরাসরি আপনার কাছে মেমোরি অ্যাড্রেস আছে, তা আপনি যদি কোনো কিছু আপডেট করেন, ডিরেক্টলি মেমোরি অ্যাড্রেসে কি আপডেট হয়ে যাবে না? জি হয়ে যাবে। সাপোজ ধরেন আপনার কাছে আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি দেখেন, আপনার রেজাল্ট দেখেন। এখন ওই রেজাল্ট তো আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বা আপনার ধরেন ইমেলটা আছে, ওই ইমেলটা আপনাকে চেঞ্জ করতে হলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার পোর্টালে ঢুকে অ্যাকাউন্টে গিয়ে ইমেলটা আপডেট করলে ডাটাবেসে আপডেট হবে। এখন যদি আপনার কাছে জি ডিরেক্টলি ডাটাবেসের অ্যাক্সেস থাকে, তাহলে কি আর আপনারে ওই ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে ঢুকতে হবে? আপনি ডিরেক্ট ডাটাবেসে আপডেট করে দিলে ওটা সব জায়গায় আপডেট হয়ে যাবে না? জি হয়ে যাবে। নাকি বিষয়টা এমন যে সরাসরি ডাটাবেসে আপডেট করলে সেটা ওয়েবসাইটে আসবে না? জি বিষয়টা কি এরকম যে সরাসরি ডাটাবেসে আপডেট করলে ওটা ওয়েবসাইটে রিফ্লেক্ট করবে না? এটা তো এরকম জি না, করবে। এটা তো করবে। ওকে। ঠিক জি এরকম, যে আমি ওকে ডাটাবেসটাই দিয়ে দিছি, এখন ও ডাটাবেসে আপডেট করতেছে, তার মানে কি
এটা ডাটাবেজে হয়ে যাচ্ছে এটা আসলে আমি যে কোনো জায়গা থেকে এখন এটা কল করলে হয়ে যাবে। দেখেন এবার আমি এখানে জি দিলাম, এখানে কিন্তু বাংলাদেশ আসছে, এখানে কিন্তু কি জি এই লেখাটা আসে নাই। কেন? কারণ আমি যখন মেসেজ পাঠাইলাম তখন সে মেসেজের অ্যাড্রেস নিল, মেসেজ নেয় নাই, মেসেজের অ্যাড্রেস নিছে, ওই অ্যাড্রেসের জি ভিতরে ভ্যালুটা রিপ্লেস করে দিছে। তাহলে ভ্যালুটা রিপ্লেস হলো কোথায়? ডাটাবেজে। আমি যখন ভ্যালু পাঠাইতেছি তখন সে ভ্যালু নেয় নাই, ডাটাবেজ নিছে, এন্ড আপডেট করে ফেলছি ডাটাবেজে। এখন আমি যে কোনো জায়গাতে, এখন আমার সব জায়গায় এটা আপডেট হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার। এটা হচ্ছে পাস বাই রেফারেন্স পিএইচপির ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আবার সে হাইতে। সাপোজ ধরেন আমি নেম দিলাম, সে হাই নেম দেওয়ার পরে এইচ নামে একটা আরেকটা প্যারামিটার আমরা নিব, এইচ। আচ্ছা এইচ না, এখানে এটা দেখে সাপোজ আমি নেম ছাড়াও চাই, আমি নেম ছাড়াও কল করতে পারি। থাকে না এরকম, জি আমরা পিএইচপি তে লিখছি, আমরা ইফ ইলস এ দেখছি না, ইফ এটা হলে এরকম করো, এলস ইফ এটা, এলস ইফ সবার শেষে এলস, কিছু না হলে একটা কিছু। ওটা কি? জি ওটা ওটা একটা নাম আছে, ওটা কি বলে? ডিফল্ট, তাই না? জি তো এখন এই লোক তো হচ্ছে যে ভ্যালু ছাড়া কাজ করবে না, ওর মধ্যে ভ্যালু লাগবেই। জি এখন কল করার সময় যদি কোনো কারণে আমি ভ্যালু না দিই তখন কি হবে? তখন একটা ইরর দিবে না? আমি সাপোজ এখন এখানে ডো দিলাম না, তাহলে কি হবে? একটা ইরর দিবে না? জি এরর ইরর, দিবে। এই ইররটা দিবে, তাই না? আনকট জি আর্গুমেন্ট ইরর টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন সে হাই 0 পাস্ট 1 এক্সপেক্টেড। জি এই যে ডিফল্ট কিছু একটা দিয়ে দিলে কি এটা হইতো? আর হইতো না। ধরেন আমি হইতো না। এখানে ডিফল্টটা কেমনে দিব? এখানেই ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব ভ্যালুটা। সাপোজ জি ডিফল্টটা দিলাম মেহেদি, তার মানে কি যদি এর ভ্যালু পাস না করা হয় তাহলে কি বাই ডিফল্ট মেহেদি দিবে। আমরা কি করি? আমরা এখানে কি এরকম করি না? ধরেন জি একটা নেম, নেম এখানে কিন্তু ভ্যালু অ্যাসাইন করি নাই। আমি যদি এখানে অ্যাসাইন করে দিই মেহেদি, নিচে এসে যদি আমি নামটা চেঞ্জ করে দিই, সমস্যা আছে? তাহলে মেহেদি কি আর থাকলো এখন? না। এখন হ্যালো হয়ে গেল না? জি ঠিক হ্যালো ঠিক গেল। ঠিক এইরকম আমি এখানে মেহেদি ডিক্লেয়ার করে দিচ্ছি, কিন্তু আমি যদি এখন এখান থেকে হ্যালো পাঠাই তাহলে কি হবে? মেহেদি আর থাকবে না, ওটা হ্যালো দিয়ে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছি? জি জি বুঝছি। আচ্ছা, ঠিক সেম জিনিস এখানে। আমি যদি কোনো কিছু না পাঠাই বাই ডিফল্ট সে মেহেদি দিবে। লেটস সি, দেখা যাক কাজ করে কিনা। ইয়েস, ইটস ওয়ার্কিং। হাই মেহেদি। জি ওকে জি ওকে, এটা কিলো কি? পাস বাই রেফারেন্স। না, ডিফল্ট আর্গুমেন্ট গেল পরে। ওকে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো আখিলেশ, জি আমাদের ফাংশনে কিছু প্যারামিটার আছে অপশনাল, জি অপশনাল যেগুলো না দিলেও সমস্যা নাই, বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব আমরা। দেয় দেয়। অর্থাৎ অর্থাৎ ইয়া যেগুলো ডিফল্ট থাকবে, অপশনাল, এগুলো ইউজার দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু জি কিছু ভ্যালু থাকবে যেটা কি দিতেই হবে। লাগবে। এখন কোনগুলো দেওয়া উচিত, কোনগুলো আগে রাখা উচিত, কোনগুলো পরে রাখা উচিত, আই মিন পজিশনটা কিরকম হওয়া উচিত? প্রায়োরিটি যেটা লাগবে ওটা দিবেন। হ্যাঁ, এখন সাপোজ নেমের পরে ধরি আমরা একটা এইচ, আচ্ছা আমরা আরেকটা ফাংশন বানাই, মনে হয় এটা ভালো হবে। ওকে, একটা ফাংশন দিলাম, সেটাতে আমরা ইনফো রাখলাম, নাম হচ্ছে ইনফো, গেট ইনফো, গেট জি ইনফো। প্রথমে দিলাম নেম, বাই ডিফল্ট নাল বা হাসান, তারপর হচ্ছে ইমেল, এরপর হচ্ছে ফোন নাম্বার ইকুয়ালস টু 017। আচ্ছা, এখানে কোন আর্গুমেন্টটা রিকোয়ার্ড আর কোনগুলো অপশনাল? ইমেল রিকোয়ার্ড। আচ্ছা, বাকি দুটো অপশনাল। জি ইকুয়াল
এরকম একটা ছিল না আমাদের। ওকে, এটা তো বুঝেন হিয়ার ডগ স্ট্রিং নাকি? এটা আমি স্ট্রিং এ করেছিলাম না? জি এখানে একটা ইরোড ধরতেছে, হ্যাঁ, লেটস সি। হিয়ার ডগ স্ট্রিং দ্বারা আমি হ্যাঁ চলো, আচ্ছা কল করে নেই তো। গেট ইনফো, প্রথমে প্রথমে একটা শুভ, তারপর শুভ ASL ডট অ্যারো, তারপর ওয়ার্কিং। আচ্ছা, এখন জি আমি এটাকে এইভাবে দিলাম কারণ হচ্ছে আমার মাল্টিপল ইকো লিখতে হবে তো, এই জন্য আমি একবারেই দিয়ে দিলাম। এখন দেখেন, জি আমি জাস্ট ইমেলটা পাস করতে চাচ্ছি মেহেদির, হাসানের, কিন্তু জি হাসানের নামও দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, না আমি পারতেছি না। আমি যদি এখন এটা না দিই তাহলে কিন্তু আমার কোনো ইরোধ ধরতেছে না, সমস্যা নাই, কাজ করতেছে। কিন্তু এখন নেমটা আমি দিতে চাচ্ছি না, ডিফল্টটা থাকবে, তারপরও আমার এখানে কি ডাবল কোটেশন দিয়ে নাল ভ্যালু পাস করতে হচ্ছে, তাই না? জি এবার নাল পাস করলে আমার আর ডিফল্ট নেমটা থাকবে না, এটা নালই হয়ে যায়। তো এই জি প্রবলেমটা অ্যারাইজ যখন হচ্ছে তখন আমার কি করতে হবে, এইভাবে করে চেঞ্জ করে দিতে হবে। তখন আমার কি যেগুলো জি রিকোয়ার্ড এগুলো আমি আগে দিয়ে দিব। তাহলে কি, তাহলে কি হচ্ছে, এই প্রথম যে প্যারামিটার, এই প্যারামিটারটা কার ভ্যালু হিসাবে যাবে, ইমেলের। জি এইখানে যেহেতু আর কোনো প্যারামিটার নাই, সো দ্যাট নেম এবং ফোনের যে ভ্যালু সেটা ডিফল্ট দেওয়া আছে, সো সে ওটাই নিয়ে নিবে। কিন্তু যদি আমি না দিতাম তখন সে এটা রিকোয়ার্ড ধরতো। কাজ করতেছে জি হাসান, শুভ, সুন্দর। তাহলে বোঝা গেছে, অবশ্যই আমাদেরকে কি রিকোয়ার্ড গুলো আগে দিতে হবে। তো এটা মাঝে মাঝে জি খেয়াল থাকে না, তখন আবার কি হয়, প্রবলেম হয়। ওই তখন ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে মানে কাজ চালাই নিতে হয়, এটা একটা প্যারা, তাই না? জি এটা একটা প্যারা। এখন এই প্যারা থেকে উত্তোলনের একটা ওয়ে আছে। অলওয়েজ অলওয়েজ রিকোয়ার্ড আর্গুমেন্ট, কি দেওয়া যায়, অলওয়েজ অপশনাল আর্গুমেন্ট উইল প্লেস আফটার রিকোয়ার্ড। ওকে ফাইন, তাই হোক, বুঝে নিলেই হবে। এখন এইটাকে সলভ করার জন্য পিএইচপি 8 মেবি, হ্যাঁ পিএইচপি 8 থেকে একটা নেমড প্যারামিটার ইন্ট্রোডিউস হয়েছে। নেমড মানে কি, অর্থাৎ আমি কার ভ্যালু দিচ্ছি আমি সেটা এখানে বলে দিতে পারবো, তাইলে আর প্রবলেম হবে না। বুঝতে পারছি? মানে জি এখন তো আমরা এখানে এই শুভ @asl.arrow, এটা আমি এখন বুঝতেছি এটা কার, এটা ইমেলের মানে ভ্যালু হিসাবে যাবে। কিন্তু যদি এইটা এখানে না থাকতো, অন্য জায়গায় ডিফাইন করা থাকতো, আমি কি বুঝতে পারতাম যে এইখানে কোনটা দিতে হবে? আমাকে পরে আসতে হতো। তো এটা আমরা কি করতেছি, এটা নেমড প্যারামিটার কার ভ্যালু দিচ্ছি সেটা বলে দেওয়া যাবে, তাইলে কি আগে আগে পরে না করলেও সমস্যা নাই। 8.1 আছে, দেখি, লেটস সি। আচ্ছা, এটা কাজ করে কিনা দেখি তো। ইয়েস, ওয়ার্কিং। এখন এটা যদি আমি
আগের পলিসিতে যাই, এটাকে মাঝখানে রাখি। ওকে, আর্গুমেন্ট নেম নট পাস্ট, কি নেম নট পাস্ট, আর্গুমেন্ট ওয়ান নেম কই পাইছে, 1 সেকেন্ড প্লিজ। নেম ইকুয়াল টু হাসান দেওয়া আছে, ইমেল ফোন নাম্বার। তারপর এখানে যদি নেম হাসান কাজ করতেছে, আচ্ছা ওকে, আমরা একটু নেমড আর্গুমেন্ট সম্পর্কে একটা জিনিস জানতে হবে আমার। লেটস সি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে, আমি একটু ঘেটে দেখবো নি পরে, এটার ডকুমেন্টেশনে এরকম দেওয়া মনে হয় যে তোমার আমরা যেটা বলতেছিলাম একটু আগে, যে আমাদেরকে অলওয়েজ রিকোয়ার্ড যে আর্গুমেন্ট সেগুলোকে প্রথমে রাখতে হবে এবং অপশনাল গুলোকে শেষে রাখতে হবে, শেষের দিকে। সেটাই আমাদেরকে প্রেসিডেন্সিটা এরকম অপারেটর প্রেসিডেন্সির মতো। কিন্তু নেমড আর্গুমেন্টের সুবিধা হচ্ছে দেওয়ার সময় আমি নাম ধরে উল্টা পাল্টা দিতে পারবো। জি সাপোজ আমি ইন জেনারেল যদি আমি চিন্তা করি, এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে বলেন তো? আমি যদি হাসানটা এটা যদি দিই, তাহলে ইমেলের জায়গায় হাসান চলে যাবে না? জি আমি যদি এটাকে নেমটা বলে দিই, নেম, এর এই নেমটা মানে এই ভেরিয়েবলের নামটা, ঠিক আছে? তাইলে জি কিন্তু কি উলট পালট করে দিলেও আমার আর সমস্যা নাই। বুঝতে নাই পারছি? জি ওকে, ওয়ার্কিং। কিন্তু ওই প্রেসিডেন্সিটা ফলো করতে হবে যতটুকু বুঝলাম। এই একটা জিনিস জি গেল। তার এটা হলো কি গেল, নেমড আর্গুমেন্ট। আর দুটো জিনিস আছে, সেটা আজকে দেখাবো। অলরেডি 11টা বেজে গেছে, আর একটু আমিও টায়ার্ড, প্লাস আপনিও বোর ফিল করতে পারেন। দুটো জিনিসের মধ্যে আহ, একটা হচ্ছে টাইপড আর্গুমেন্ট। টাইপড আর্গুমেন্ট মানে হচ্ছে যে এই যে ইমেলটা আমরা দিচ্ছি, এটা জি সাপোজ আমি ইমেলের জায়গায় যদি 1 2 3 4 5 দিয়ে দিই, এটা কিন্তু জি নিয়ে নিচ্ছে এখন, তাই না? হ্যাঁ ইমেল নিয়ে নিচ্ছে। কিন্তু এইটা কি হওয়া উচিত? ইমেল না অলওয়েজ স্ট্রিং হবে না? জি এইটাকে এখানে আমরা টাইপ করে দিতে পারি, স্ট্রিং। অর্থাৎ এটাকে বলে টাইপ হিন্টিং, জি টাইপ করে দেওয়া আর কি। তো এটাকে দিতে পারি স্ট্রিং। ফোন নাম্বারটা থাকবে আমাদের নিউমেরিক। না, নিউমেরিক না, নাম্বার, নাম্বার আছে নাকি? আচ্ছা, ইন্টিজার দেই, ইন্ট সাপোজ দিলাম আর কি। ওকে, সো এখন আমি ফোন নাম্বারটা স্ট্রিং পাস করি। দেখছেন, আমি রান করার আগে কিন্তু ক্যান নট ইউজ পজিশনাল আর্গুমেন্ট আফটার নেমড আর্গুমেন্ট। আচ্ছা, ওকে। আমরা যে নেমড সারা যে আর্গুমেন্ট, যতক্ষণ পর্যন্ত আর্গুমেন্ট পাস করতেছিলাম, ওইটাকে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, আর এটাকে বলে কি নেমড আর্গুমেন্ট। পজিশনাল আর্গুমেন্টে কি হয়, অর্থাৎ প্যারামিটারের পজিশন ওয়াইজ আমাদেরকে ভ্যালু পাস করতে হয়, তাই না? জি কি রে, এটা তো ইন্টিজার দিলাম, এটা নিয়ে নিল কেন? স্ট্রিং পাস করছে।
আচ্ছা ওয়েট, বুঝছি, নিউমেরিক্যাল স্ট্রিং ধরছে। ওটা ওটা কনভার্ট করে নে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা করে পিএইচপি, এখন এরর আসছে। ওকে, জি দেখছেন আর্গুমেন্ট 3, ফোন মাস্ট বি আ টাইপ অফ ইন্টিজার। এইটা আমাদের অনেক জি খুব কাজে লাগে এই জিনিসটা আমাদের। লাস্ট ওয়ান ইজ ফর দ্য ডে হলো স্প্রেড অপারেটর। জি স্প্রেড অপারেটর কি আমি একটু দেখি। স্প্রেড আমি সংক্ষেপে বলি, স্প্রেড অপারেটর হচ্ছে আমি জানি না আমার এখানে কয়টা আর্গুমেন্ট আসবে, কয়টা প্যারামিটার আসবে। সাধারণত কি হয়, আমরা যে কয়টা প্যারামিটার লাগবে সে কয়টা এখানে দিয়ে দিই, তাই না? জি এখন আমি জানি না কয়টা আসবে, তখন কি হবে? 5টা 10টা 20টা অনেকগুলো আসতে পারে। আমরা যেটা করতে পারি জি সেটা হলো যে স্প্রেড অপারেটর ইউজ করতে পারি। একটা ফাংশন দিলাম, সাপোজ এখানে ফাংশনের নাম দিলাম হইতেছে আহ কি করা হয়, কি দেওয়া যায়, গেট রেজাল্ট। ওকে, স্প্রেড অপারেটর বলা হয় ডট ডট ডট, এটা হচ্ছে স্প্রেড অপারেটর। এখানে একটাই মাত্র কি থাকবে, প্যারামিটার থাকবে। কয়টা প্যারামিটার? একটা। একটা প্যারামিটারটা কি? সাপোজ দিলাম হচ্ছে, যে কোনো নাম দেওয়া যায়, ভ্যালুস, VALU, ইয়েস ভ্যালুস। এটা আসবে অ্যারে আকারে। এটা কি আকারে আসবে? অ্যারে আকারে। আরে এখন বলতে পারো মানে অর্থাৎ ভ্যালুস এর ভ্যালু গুলো থাকবে অ্যারে আকারে। কেন? কারণ আমি তো জানি না এখানে কয়টা আসবে, 5টাও আসতে জি পারে 10টাও আসতে পারে, তো ভ্যালু গুলো কি আকারে আসবে? যেহেতু একটা মাত্র ভেরিয়েবল আমি ইউজ করতে পারবো, অর্থাৎ স্প্রেড অপারেটরের সাথে একটা ভ্যালু ইউজ করা যাবে, এর বেশি না। তখন কি হবে, তখন এই ভ্যালু গুলো, যেহেতু একটা ভেরিয়েবলে যখন অনেকগুলো ভ্যালু স্টোর করা হয় তখন সেটাকে কি বলে, অ্যারে বলে না? এই সেম জি আমরা এখানে প্রিন্টার দিয়ে দেখতে পারি ভ্যালুস। ওকে, কল কিভাবে করব? গেট, সবকিছু স্বাভাবিক নিয়মে। এখন তুমি এখানে এবার 5টা 10টা যা ইচ্ছা ভ্যালু পাঠাইতে পারো, 1 2 3 4 5, সরি 5 7 8। কি বুঝতে পারছি? আলাদা আলাদা জি কিন্তু প্যারামিটার দিতে হয় না আমাকে। আর আমি দেখি কি হচ্ছে। লাইন 44, লাইন 44, আচ্ছা আসছে। জি আসছে। বুঝতে পারছি বিষয়টা ভাই। জি বুঝছি। এখন যদি সবগুলো যদি নিউমেরিক হয়, ধরো ইন্টেজার, জি ডিক্লেয়ার করে দিলাম, সেভ করলাম, আছে, তখন তুমি কি করতে পারবে, ইন্টিজার হলে তখন তুমি লুপ চালাই দাও এটারে, ফর ইচ জি আইটেম অ্যাজ, সরি ভ্যালুস অ্যাজ ভি বা সামথিং এরকম কিছু একটা দিলা। তারপর কি জি এখানে, এখানে একটা ভ্যালুয়েবল সাম, আর এখানে কি সাম প্লাস ইকুয়ালস টু ভি, ইকো সাম, শেষ। তাহলে কি হলো, যা পাঠাবো সবগুলো সামেশন বের করে দিবে, তাই না? জি আচ্ছা, সামেশনটা কি হইছে? এই যে বুঝতেছি না। আপনি মনে হয় একক একক তো করছেন। হ্যাঁ হইছে।
এটার জন্য এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছিল। ওকে হ্যাঁ 987, ঠিক আছে। আচ্ছা জি এখন তাহলে আমি কি শুধু এটা পারবো? এখানে আরো একটু ভ্যালু নিতে পারবো না? পারবো। আমি যদি এখানে একটা নেই, জি পাবেন টাইটেল ইকুয়ালস টু এটা, তাহলে আমার প্রথমে কি করতে হবে? টাইটেলটা পাঠাইতে হবে, জি টোটাল নাম্বার সিরিজ। তখন সে কি করবে? নাম্বার, প্রথম যে প্যারামিটার থাকবে ওইটা কার ভ্যালু থাকবে? টাইটেলের। তারপরে জি ভ্যালুগুলো কার থাকবে? এই ভ্যালুস এর মধ্যে। এখন এই জিনিসটা জি কিন্তু আমাদের কি করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা একটা জিনিস চেক করি, টাইটেলটাকে আমরা পিছনে আরেকটা ভ্যালু দেই, সেটা হচ্ছে সাপোজ টেস্ট। এরপর এখানে টেস্ট পাঠাই। আচ্ছা না, টেস্ট হিসেবে 100 পাঠাই, কি হয় দেখি। কারণ এই যে এখন একটা ইরর ধরছে, দেখছেন? অনলি দ্য লাস্ট প্যারামিটার জি ক্যান বি ভ্যারিয়াডিক। অর্থাৎ ভ্যারাইটি এই যে আমরা জি বলছি স্প্রেড প্যারামিটার, এটাকে বলে ভ্যারিয়াডিক প্যারামিটার। ওকে, জি তার জি মানে সর্বশেষটাই ভ্যারিয়াডিক হইতে পারবে, বাকিগুলো পারবে না। কারণ তা তা না হইলে সে ধরতে পারবে না, তো সে জি ধরতে পারবে না। এখানে প্রথমে একটা পাইছে, তাহলে প্রথম ভ্যালুটা কি করবে? সে এর মধ্যে বসাবে, তারপর জি বাকিগুলো সে এর মধ্যে দিবে। এখন সাপোজ ধরো আমি নাম্বার সিরিজ দিলাম না, এতে কি হলো? আগে টোটাল হচ্ছে 987, এখন দেখবা 986 হয়ে গেছে, দেখছো? জি কি জন্য? কারণ এক, এটা তোমার টাইটেলের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে, আর বাকিগুলা কি? বুঝছি ভ্যালুস এর মধ্যে গেছে। বুঝতে পারছি? জি জি এটা হচ্ছে তোমার এই যে ভ্যারিয়াডিক বা হচ্ছে স্প্রেড অপারেটরের কাজ। বুঝছি ওকে ভ্যারিয়াডিক or আচ্ছা এখন ধরো এরকম যদি হয় যে আমার নাম্বার এগুলো সবগুলো একটা অ্যারেতে আছে, তখন কি হবে? আহ আবার বলবেন একবার এই যে এটা এখন নাম্বার গুলো সবগুলো আমি একটা অ্যারেতে রাখছি। জি এখন এইটাকে আমি একটা একটা করে কিভাবে এখানে পাস করব? কারণ এখানে তো কমা দিয়ে দিয়ে একটা একটা করে পাস করতে হবে এরকম করে। ফর লুপ দিয়ে দেওয়া যায় না, এটাকে আমরা খুব সুন্দর করে আবার এখানে ডট 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 দিয়ে যদি নাম্বারসটা পাঠাই দিই, এটা ওকে এটা আইটেমস দিই, তাহলে তুমি বুক গুলাই, আচ্ছা হ্যাঁ আইটেমস দিই, তাহলে গুলাই ফেলবা না, যে কোনো নাও। এটা দিলে কি হবে? এটা দিলে মূলত এগুলো কি অ্যারে থেকে একটা একটা সেপারেট হয়ে যাবে, সিঙ্গেল জি এলিমেন্ট হয়ে যাবে। দেখি কাজ করে কিনা। ইয়েস, হইছে জি খুব ইন্টারেস্টিং না এই জিনিসটা? জি অনেক ওকে, সো ফার সো গুড। তারপর কোনো কোশ্চেন আছে? বলো। আমার তো কোনো কোয়েশ্চেন নেই কাফি ইন্টারেস্টিং ছিল এটা কালকে, স্পেশালি ওটা ডট ডটটা অনেক হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল ইয়া, আমার আজকে আরো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস বাকি আজকে আরো। এখনো যেগুলো বাকি আছে এগুলো আরো প্রায় 1.5 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। ওকে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নিব, সমস্যা নাই। সো কোনো প্রবলেম না থাকলে আজকে তাহলে আমি র্যাপ আপ করি নাকি? জি আমার তো কোনো প্রবলেম নেই ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ জি পরবর্তী ক্লাসে, কেমন? ওকে বাই টেক কেয়ার ওকে বাই। বাই